প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে। প্রত্যেকটা দেশের সংবিধানেই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলি সেই দেশের সংবিধানের যে বিশেষ পরিচয়, সেই পরিচয় বহন করে। প্রত্যেকটা দেশের সংবিধানের মধ্যে সেই দেশের বা সেই রাষ্ট্রের যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি যে দর্শন আছে, সেই দর্শন প্রকাশ পায় সংবিধানের মধ্য দিয়ে। ভারতের সংবিধান রচনার সময় সংবিধান রচয়িতাগণ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ হিসাবে ভারতবর্ষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন রাষ্ট্রের সংবিধানগুলির ত্রুটি বিচ্যুতি পরিহার করে শ্রেষ্ঠ বিষয়গুলিকে গ্রহণ করে ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন। ফলে ভারতবর্ষের সংবিধান বিভিন্নভাবে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা পরপর আলোচনা করব। ভারতীয় সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংবিধান এবং হচ্ছে জটিল সংবিধান। এই সংবিধানে প্রচুর ধারা এবং উপধারা আছে, তফসিল আছে। যেমন মূল সংবিধানে 395টি ধারা থাকলেও বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 460টি ধারা ভারতবর্ষের সংবিধানে আছে। এছাড়া অসংখ্য উপধারা আছে এবং 12টি তফসিল আছে। এখান থেকে বোঝা যায় ভারতবর্ষের সংবিধানের আয়তন অনেক বিশাল। আকৃতিতে যেহেতু বিশাল আকার ধারণ করেছে ভারতবর্ষের সংবিধান, সেই কারণে প্রকৃতিগতভাবেও ভারতবর্ষের সংবিধান জটিল হয়ে পড়েছে। যে সমস্ত বিষয় সাধারণ আইন পাশের পদ্ধতিতে বা প্রশাসনিক নির্দেশের অন্তর্ভুক্ত হতে পারত, সেই বিষয়গুলোকেও সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফলে বিশাল আকৃতি ধারণ করেছে। ভারতবর্ষের যে কেন্দ্র রাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, কাজের বিভিন্নতা, কাজের বিভাজন ইত্যাদি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। তাছাড়া ভারতবর্ষের যে রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকারের মধ্যে যে সমন্বয় সাধনের বিষয়গুলো, সেগুলো পরিষ্কারভাবে বিস্তারিতভাবে ভারতবর্ষের সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে। ফলে আকৃতিতেও এই সংবিধান বিশাল আকার ধারণ করেছে এবং প্রকৃতিগতভাবেও এই এতগুলো বিষয় উল্লেখ করার ফলে তা অনেকটাই জটিল আকার ধারণ করেছে। ব্রিটিশ রাজের প্রভাব। ভারতবর্ষের সংবিধানে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা, ব্রিটিশ যে সংবিধান, তার প্রভাব যথেষ্ট পরিমাণে পড়েছে। ব্রিটিশরা যেহেতু প্রায় 200 বছর এই দেশটা শাসন করেছে এবং এই দেশটা শাসন করার জন্য 3টি ভারত শাসন আইন তৈরি করেছিল ব্রিটিশরা। 1909 সালে ভারত শাসন আইন, 1919 সালে ভারত শাসন আইন এবং 1935 সালের ভারত শাসন আইন। এই আইন দ্বারা ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করত। তো ভারতবর্ষের সংবিধান রচনার সময় সংবিধান রচয়িতারা এই 3টি ভারত শাসন আইনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। তাছাড়া শুধুমাত্র ব্রিটিশ শাসন ব্যবস্থা না, বিভিন্ন পুঁজিবাদী দেশের সংবিধানের নির্যাস নিয়ে ভারতবর্ষের সংবিধানটা রচনা করা হয়েছিল। সেই দিক থেকে শুধুমাত্র ব্রিটিশ রাজের প্রভাব না, বিভিন্ন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়ে ভারতবর্ষের সংবিধানটা রচিত হয়েছিল। লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। কোনো কোনো দেশের সংবিধান হয় লিখিত এবং কোনো কোনো দেশের সংবিধান হয় অলিখিত, কিন্তু ভারতবর্ষের সংবিধান শুধুমাত্র লিখিত বা অলিখিত নয়, ভারতবর্ষের সংবিধান হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ।
অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগ অংশটাই লিখিত আকারে আছে, কিন্তু এমন কিছু অংশ আছে যেগুলো লিখিত আকারে নেই, অলিখিত আকারে আছে, অর্থাৎ প্রথা রীতিনীতির উপর ভিত্তি করে সেই অলিখিত অংশগুলো গড়ে উঠেছে। যেমন ভারতের সংবিধানের ৭৫ নং ধারা অনুসারে আইনসভায় ভোটাভুটির সময় কোনো বিষয়ে সরকার পক্ষের পরাজয় ঘটলে মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত এরকম কথা কোথাও উল্লেখ নেই। কিন্তু ইংল্যান্ডের শাসনতান্ত্রিক রীতিনীতি অনুসারে ভারতেও এক্ষেত্রে পদত্যাগের প্রথাটাই গড়ে উঠেছে। এই অংশটা হচ্ছে অলিখিত অংশের মধ্যে পড়ে। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ ভারতবর্ষের সংবিধানের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। ভারতবর্ষের সংবিধানের এমন কিছু অংশ আছে, বিষয় আছে যেগুলো নাকি সুপরিবর্তনীয়, অর্থাৎ অতি সহজেই সাধারণ আইন পাশের পদ্ধতিতে সেগুলোকে পরিবর্তন করা যায়। আবার কিছু কিছু অংশ আছে যেগুলো নাকি দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ অতি সহজেই পরিবর্তন করা যায় না বা সংশোধন করা যায় না। সংশোধন বা পরিবর্তন করতে হলে পরে বিশেষ এবং জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই অংশগুলোকে বলা হয় হচ্ছে দুষ্পরিবর্তনীয় অংশ। উদাহরণ হিসাবে বলা যায় যে নতুন রাজ্যের সৃষ্টি, পুরানো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ প্রভৃতি বিষয়ে পরিবর্তনের জন্য পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই বিষয়গুলো পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। এগুলো হচ্ছে সুপরিবর্তনীয় অংশ। কিন্তু আবার মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি প্রভৃতি বিষয়গুলি পরিবর্তন করবার জন্য পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের 2/3 সমর্থন লাভ করলে তবেই সেগুলো পরিবর্তন বা সংশোধন করা যায়। এই অংশগুলোকে বলা হয় হচ্ছে দুষ্পরিবর্তনীয় অংশ। সংবিধানের প্রাধান্য ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের প্রাধান্য। আইন দু ধরনের হয়, একটা হচ্ছে সাংবিধানিক আইন, যেটা হচ্ছে মৌলিক আইন। আর এক ধরনের আইন হয় হচ্ছে আইনসভা প্রণীত আইন। এবার আইনসভা যদি সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করে তাহলে ভারতবর্ষের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী আইনসভা প্রণীত আইনটাকে বাতিল বলে ঘোষণা করতে পারে। এখান থেকেই বোঝা যায় যে আইনসভা প্রণীত আইনের থেকে সাংবিধানিক আইনের গুরুত্ব বেশি এবং এর প্রাধান্যও বেশি। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলার রায় দিতে গিয়ে ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে ভারতবর্ষের যে মৌলিক অধিকারগুলি, সেই মৌলিক অধিকারগুলিকে সংকুচিত অথবা বাতিল করার জন্য ভবিষ্যতে কোনোরূপ সংবিধান সংশোধনী আইন প্রণয়ন ভারতবর্ষের পার্লামেন্ট বা আইনসভা করতে পারবে না। যদিও ভারতের পার্লামেন্ট বিভিন্ন সময়ে সংবিধানের এই যে প্রাধান্য, সেই প্রাধান্যকে ক্ষুণ্ণ করবার জন্য বিভিন্ন সময়ে আইন প্রণয়ন করেছে, কিন্তু বারবারই সুপ্রিম কোর্ট সেই আইনকে বাতিল করে দিয়ে সংবিধানের প্রাধান্যকেই বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হচ্ছে সেই ধরনের শাসন ব্যবস্থা যেখানে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া থাকে এবং কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই স্বাধীনভাবে নিজ নিজ এলাকাভুক্ত ক্ষমতা ভোগ করে। ভারতবর্ষের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তিত থাকা সত্ত্বেও বলা যায় যে ভারতবর্ষে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই, এখানে কিছুটা পরিমাণ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। ভারতবর্ষে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতা বিভাজিত হয়েছে বটে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতা বণ্টনের ব্যাপারে এমন সব ব্যবস্থা সংবিধানে আছে যেগুলির মাধ্যমে প্রায় সর্বত্রই কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে রাষ্ট্রপতির
শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করার ক্ষমতা, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য সরকারকে নির্দেশ দানের ক্ষমতা, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যগুলোকে অনুদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে যদি বিরোধ দেখা দেয়, তাহলে কেন্দ্রের আইন বলবৎ করার ব্যবস্থা ভারতীয় সংবিধানে ঘোষিত হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ধাঁচের শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও অনেক ক্ষেত্রে এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার লক্ষণ দেখা যায়। রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিসভা পরিচালিত সরকারের মধ্যে সমন্বয় সাধন। রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে সেই ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসক প্রধান হিসাবে রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী, মন্ত্রীরা তার অধস্তন কর্মচারী মাত্র। কিন্তু মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি বা রাজা রানী যিনি হন না কেন, তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক প্রধান মাত্র, প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে মন্ত্রিসভা বা সংসদ। ভারতবর্ষের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে এখানে নির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতির পদ রাখা হয়েছে। সেদিক থেকে রাষ্ট্রপতি ধাঁচের শাসন ব্যবস্থা ভারতবর্ষে আছে, কিন্তু উল্টো দিক থেকে আবার গ্রেট ব্রিটেনের অনুকরণে এখানে প্রকৃত ক্ষমতার অধিকারী করে রাখা হয়েছে মন্ত্রিসভার হাতে বা সংসদের হাতে। সেই দিক থেকে বলা যেতে পারে যে এখানে আবার মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থাও আছে। সুতরাং একাধারে ভারতবর্ষের শাসন ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত এবং মন্ত্রিসভা পরিচালিত, অর্থাৎ ভারতবর্ষের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ও মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থার সংমিশ্রণ বা সমন্বয় সাধন বলা যেতে পারে। ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই কথাগুলো ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে। যদিও মূল সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথা দুটি ছিল না, পরবর্তী সময়ে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই কথা দুটো সংযোজন করা হয়েছে। সার্বভৌম এই কথার দ্বারা বোঝানো হয়েছে ভারত আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বাহ্যিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌম বলতে রাষ্ট্রের অভ্যন্তরে এমন কোনো শক্তি থাকবে না যা ভারত রাষ্ট্রের ক্ষমতার ঊর্ধ্বে। আবার বাহ্যিক ক্ষেত্রেও বাইরের কোনো শক্তি রাষ্ট্র ভারত রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে বাহ্যিক ক্ষেত্রে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে সার্বভৌমিকতা। সমাজতান্ত্রিক এই কথাটার দ্বারা বোঝানো হয়েছে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য গৃহীত হয়েছে। অর্থাৎ সমাজতন্ত্রের মূল বক্তব্যই হচ্ছে সমস্ত কিছুর রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। তো ভারতবর্ষ ব্যাংক, বিমা প্রভৃতি ক্ষেত্রে জাতীয়করণ, রাজন্য ভাতা বিলোপ সাধন ইত্যাদি বিলুপ্ত করার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক চিন্তাভাবনাই ভারতবর্ষের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। ধর্মনিরপেক্ষ এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে ভারত রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। ভারত সবসময়ই ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করবে। ভারতবাসীরা যে ধর্ম খুশি সেই ধর্ম পালন করতে পারবে। রাষ্ট্র কখনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করবে না। গণতান্ত্রিক এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে ভারতবর্ষে গণতান্ত্রিক উপায়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে এ কথাই বোঝানো হয়েছে। সাধারণতন্ত্র এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে ভারত রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি কখনো
ব্রিটেনের রাজা বা রানীর মতো উত্তরাধিকার সূত্রে পদে আসীন হবেন না। ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্রের প্রধান হিসাবে ভূমিকা পালন করবেন। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হবেন, অর্থাৎ সাধারণতন্ত্র এই যে আদর্শ, এই আদর্শের দ্বারা ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় সরকারের যে তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগ যখন স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজের কাজ সম্পাদন করবে, অর্থাৎ তিনটি বিভাগের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না, এক বিভাগের কোনো ব্যক্তি অন্য বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, এরকম যে ব্যবস্থা তাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ভারতবর্ষে এই যে তিনটি বিভাগ আছে, সেই তিনটি বিভাগের মধ্যে পুরোপুরি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ করা হয়নি। শুধুমাত্র বিচার বিভাগকে অন্য দুই বিভাগ থেকে স্বতন্ত্র এবং স্বাধীন রাখার কথা বলা হয়েছে, কিন্তু বিচারপতিদের নিয়োগ এবং তাদের যে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলোর ক্ষেত্রে আবার শাসন বিভাগ, বিশেষ করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চরম বলে বিবেচিত হয়। কিন্তু সেদিক থেকে বলা যেতে পারে যে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব প্রায় নেই। মৌলিক অধিকারের স্বীকৃতি। ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। ভারতে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে, তাই নাগরিকদের জন্য এই মৌলিক অধিকারগুলো প্রদান করা হয়েছে। এই মৌলিক অধিকারগুলো হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তবে এই অধিকারগুলো প্রদান করা হলেও এই অধিকারগুলো অবাধ বা নিরঙ্কুশ নয়। অর্থাৎ কি, শান্তি শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, শালীনতা, সদাচার, আদালত অবমাননা প্রভৃতি কারণের জন্য এই অধিকারগুলোকে সংকুচিত করা যায় বা এই অধিকারগুলো বাধাপ্রাপ্ত হতে পারে। তাছাড়া জরুরি অবস্থায় এই অধিকারগুলো খর্ব হতে পারে। মৌলিক কর্তব্যসমূহের অন্তর্ভুক্তি। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে ভারতীয় নাগরিকদের প্রতি 10টি মৌলিক কর্তব্যের কথা বলা আছে। যদিও পরবর্তী সময়ে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের আরেকটি নতুন কর্তব্যের কথা বলা হয়েছে। সেটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকদের কর্তব্য। এছাড়া আরও যে 10টি কর্তব্যের কথা বলা হয়েছে সেগুলি হলো সংবিধান মান্য করা, সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, স্বাধীনতা সংগ্রামের সুমহান আদর্শের প্রতি সযত্ন সংরক্ষণ ও অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, একতা ও সংহতিকে সমর্থন করা ও সংরক্ষণ করা, রাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও জাতীয় সেবায় আত্মনিয়োগ করা, ভারতের যে মিশ্র সংস্কৃতি সেই মিশ্র সংস্কৃতিকে সংরক্ষণ করা, মূল্যদান করা, বনভূমি, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধনের ব্যবস্থা করা, বৈজ্ঞানিক মানসিকতা, অনুসন্ধিৎসু মনোভাব তৈরি করা, সাধারণের সম্পত্তি রক্ষা ও হিংসা বর্জন করা, ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করা, ক্রমবর্ধমান যে জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কার্যে উৎকর্ষ বিধানের চেষ্টা করা, প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক তার 6 থেকে 14 বছর বয়স্ক শিশুর শিক্ষাদানের ব্যবস্থা করা। এই 11টি কর্তব্য
ভারতীয় নাগরিকদের অন্যতম মৌলিক কর্তব্য বলে বিবেচিত হয়। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধান ভারত রাষ্ট্রের পরিচালক হিসাবে সরকারকে কিছু নির্দেশ দিয়েছে জনসাধারণের স্বার্থে কাজ করার জন্য, যেগুলোকে বলা হয় হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। নীতিগুলির মধ্যে কি কি আছে? কর্মের অধিকার, বার্ধক্য, বেকার ও পীড়িত অবস্থায় সরকারি সাহায্য লাভের অধিকার, মাদকদ্রব্যের বর্জন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা রক্ষা ইত্যাদি বিষয় হচ্ছে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত। তবে একটা বিষয় হচ্ছে এটাই যে মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হলে যেমন আদালতের দ্বারস্থ হওয়া যায় এবং আদালত সেই মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেয়, কিন্তু নির্দেশমূলক নীতি যদি রাষ্ট্র বা রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকার এই নীতিগুলো কার্যকরী না করে, তাহলে এই নীতিগুলো কার্যকরী করার জন্য আদালতের দ্বারস্থ হওয়া যাবে না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা। ভারতের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারে, তার জন্য ভারতীয় সংবিধানে কয়েকটি ব্যবস্থা গৃহীত হয়েছে। যেমন বলা হয়েছে, কেবল প্রমাণিত অসদাচরণ ও অক্ষমতা ছাড়া অন্য কোনো কারণে বিচারপতিদের পদচ্যুত করা যায় না। বিচারপতিদের রায়ের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা যায় না। অবসর গ্রহণের পর কোনো বিচারপতি কোনো আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারেন না ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিচারপতিদের নিরপেক্ষতা এবং স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে। বিচারালয়ের প্রাধান্য এবং পার্লামেন্টের সার্বভৌমিকতার সংমিশ্রণ। ভারতীয় সংবিধানে একদিকে বিচারালয়ের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, আবার অন্যদিকে পার্লামেন্টের যে সার্বভৌমিকতা অর্থাৎ চরম ক্ষমতা সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ দুই ধরনের ব্যবস্থাই ভারতবর্ষের সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ পার্লামেন্ট যদি সংবিধান সম্মত কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেই আইনকে বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। এই দিক থেকে বলা যেতে পারে যে পার্লামেন্টের যে চরম ক্ষমতা বা সার্বভৌমিকতা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আবার পাশাপাশি পার্লামেন্ট যদি সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করে, তাহলে ভারতের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ পার্লামেন্ট প্রণীত সংবিধান বিরোধী আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে। এক্ষেত্রে বিচারালয়ের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ একই সঙ্গে বিচারালয়ের প্রাধান্য এবং পার্লামেন্টের সার্বভৌমিকতা দুটোই ভারতবর্ষের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। এক, নাগরিকত্বের ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সাধারণত দ্বৈত নাগরিকতা থাকে, অর্থাৎ সারা দেশব্যাপী একটা নাগরিকত্ব থাকে, আবার রাজ্যের জন্য আলাদা নাগরিকত্ব থাকে। কিন্তু ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে রাজ্যের জন্য আলাদা কোনো নাগরিকত্ব নেই। এখানে সর্বভারতীয় ক্ষেত্রেই নাগরিকত্ব প্রতিষ্ঠিত, অর্থাৎ ভারতীয়দের নাগরিক পরিচয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে এরা ভারতীয়, একটাই নাগরিকত্ব স্বীকৃত। দলত্যাগ নিরোধক আইনের ব্যবস্থা। ভারতের সংসদীয় ব্যবস্থায় নির্বাচনে কোনো একটা দল থেকে নির্বাচিত হওয়ার পর সদস্যরা যদি অন্য দলে চলে যায়, তাহলে সংসদীয় ব্যবস্থায় একটা অচলাবস্থা দেখা দিতে পারে। এই অচলাবস্থা বন্ধ করার জন্য 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার সংবিধানের 52তম সংবিধান সংশোধন করে দলত্যাগ যাতে বন্ধ করা যায় তার জন্য দলত্যাগ নিরোধক আইন প্রণয়ন করে। এর ফলে কি হয়, নির্বাচিত
সাংসদরা যখন তখন ইচ্ছে করলেই দল ত্যাগ করতে পারেন না। এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রবর্তন। ভারতবর্ষে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে, ফলে জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকলেই যাতে ভোট প্রদান করতে পারে তার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে করা হয়েছে। মূল সংবিধানে যদিও 21 বছর বয়স্ক যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের ভোটাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে 1988 সালে 61তম সংবিধান সংশোধন করে এই বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। অন্যান্য বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলোর কথা আলোচনা করা হলো, এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানে উল্লিখিত আছে, যেমন তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভারতবর্ষে স্বাধীন হওয়ার পূর্বে যে দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলো ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে বিবেচিত হয়েছে। এছাড়া শান্তিবাদী নীতি ভারতবর্ষের সংবিধানে গৃহীত হয়েছে, অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার কথা ভারতবর্ষের সংবিধানে ঘোষিত হয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত হয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের 370 নম্বর ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এই মর্যাদা বলে জম্মু ও কাশ্মীরে নিজস্ব সংবিধান আছে, নিজস্ব জাতীয় পতাকা আছে, যুগ্ম তালিকাভুক্ত অধিকাংশ বিষয় ওই রাজ্যের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্টের সীমাবদ্ধতা আছে। এই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের চাকরি, সম্পত্তি অর্জন, স্থায়ীভাবে বসবাস করার বিশেষ অধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ কি, জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা ভারতবর্ষের সংবিধানে মেনে নেওয়া হয়েছে, যদিও বর্তমানে এই 370 নম্বর ধারাটি সংবিধান থেকে বাতিল করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।